আতিক্স ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। একই সাথে ফেসবুকে এবং ইউটিউবে যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, আজকে তোমাদের সাথে এইচএসসি পদার্থবিজ্ঞানের কিছু বিষয় শেয়ার করতে যাচ্ছি। একটা বিষয় বলে রাখা ভালো, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। এইচএসসি বা উচ্চ মাধ্যমিকে যারা পড়ো তারা অনেক স্বপ্ন নিয়ে ভর্তি হও। কেউ ডক্টর হওয়ার জন্য, ডাক্তার মানে মেডিকেল সায়েন্সে পড়ার জন্য, কেউ ইঞ্জিনিয়ারিং সায়েন্সে পড়ার জন্য, কেউ ইউনিভার্সিটিতে পড়ার জন্য। তো মেইনলি যে জিনিসটা দেখা যায় সবার মধ্যে পড়াশোনার মূল ধারা থেকে বিচ্যুত হতে দেখা যায়। সারা বছর দৌড়াদৌড়ি করে, দেখেছি বিভিন্ন জায়গায় পড়াশোনা চেঞ্জ করে, পড়ে। কিন্তু আসলে মূল ধারার পড়াশোনার মাধ্যমে একটা সিলেবাসের A to Z কমপ্লিট করা সম্ভব হয় না। যার জন্য পরীক্ষার হলে ভর্তি পরীক্ষায়, বিশেষ করে ভর্তি পরীক্ষায় আরকি, কিছু সিম্পল বিষয়ে খুব জটিলতা ফেস করতে হয় এবং নেগেটিভ মার্কিং হয় এবং ওভারঅল খারাপ হয়ে যায়। খুবই সিম্পল বিষয়। আমি এ পর্যন্ত দেখিনি। যখন ঢাকা ভার্সিটিতে পড়েছি ২০০৯ থেকে ১৩-১৪ সাল পর্যন্ত, তখনও প্রশ্নগুলো ঢাকা ভার্সিটিতে, বুয়েটে, মেডিকেলে কিভাবে এসেছে দেখেছি। ফিজিক্সে এখনো দেখি, হ্যাঁ? অ্যাজ এ টিচার হিসাবে। আসলে খুব একটা কঠিন আসে না। কেন এত সংখ্যক স্টুডেন্ট মানে ভালো হওয়া সত্ত্বেও মূলধারার পড়াশোনায় অগ্রসর হতে পারে না? এর কারণ অনেকগুলো। যাই হোক ওইদিকে না যাই। স্থির তড়িতের কিছু অঙ্ক আমি স্টেপ বাই স্টেপ নেওয়ার চেষ্টা করব। আজকে ২ টা ম্যাথ আমি লিখেছি, চিত্র অঙ্কন করে, বাংলা দিয়ে না। কারণ বাংলা থেকে চিত্র, চিত্র থেকে বাংলা, এগুলো মডিফিকেশন লাগবে। এই টাইপের ম্যাথগুলো কিন্তু একাডেমিক প্লাস অ্যাডমিশন উভয় ক্ষেত্রে অতীব জরুরি বিষয়। দেখি কিভাবে সলভ করা যায় এবং এখান থেকে আরো কি হতে পারে। হ্যাঁ? এরকম প্রশ্ন ফেস করতে হতে হ মানে করতে হবে কিন্তু তোমাকে। তো স্থির তড়িতের ১ম দিকে যে কনসেপ্ট গুলো ছিল সেটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন, আ চার্জের উৎপত্তি, এই বিষয়গুলো। তো চার্জের কোয়ান্টায়ন থেকে কিন্তু খুব একটা ম্যাথ মানে গুরুত্ব সহকারে দেখা হয় না বা থাকে না। একটু দেখে এখানে কি বলেছে সেরকম একটা বিষয়, যে এই যে কাঁচ দ্বন্দ্বকে রেশমি কাপড় দিয়ে ঘষা হয়েছে, বুঝতেই পারতেছেন। ঘষার ফলে কাপড়টাকে আলাদা করে ফেলেছে। সেখানে একটা চার্জ উৎপন্ন হয়েছে, নেগেটিভ চার্জ। এটা সবাই জানো যে এটা নেগেটিভ চার্জ হয় কাপড়ে, আর কাঁচে হয় হচ্ছে পজিটিভ চার্জ। এটাকে বলা হয় হোয়াইট ট্রেস। তো সেটা আলাদা কথা। এখানে চার্জ উৎপন্ন হয়েছে। পরে প্রশ্ন কি বলেছে? কতটি ইলেকট্রন কাঁচ হতে কাপড়ে যাবে? কতটি ইলেকট্রন কাজ হতে কাপড়ে যাবে? সিম্পলি যদি চিন্তা করা আ আম মানে যদি চিন্তা না করা যায় এটা চার্জের কোয়ান্টাম নিয়ে, তাহলে কিন্তু সমাধানে আসা যাবে না। এটা গুণে শেষ করা যাবে না বা হাতে গুণে হবে না, কিংবা অন্য কোনো সূত্র কিন্তু নেই। তো এখানে আমি ১ নম্বরে যদি সমাধানে আসি, আমরা জানি চার্জ Q ইকুয়াল টু NE, ভেরি সিম্পল। চার্জ Q ইকুয়াল টু NE। তাহলে এই যে N, এই N কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরকম একটা বিষয়। হ্যাঁ, আমার চার্জের মানটা কিন্তু নেওয়া আরবিটারি আমি ধরেছি আরকি। হয়তোবা এখানে n এর মান ইন্টিজার নাম্বার আসবে না হয়তোবা। যাই হোক, তারপরেও আমি ধরেছি এখানে n ইকুয়াল টু q ভাগ e। ওকে? এইভাবে কিন্তু এখানে চার্জের সংখ্যাটা কিন্তু এখানে বের হয়ে আসতে পারে। তো এখানে একটা মানে রাউন্ড ফিগার ধরলে যাতে ক্রস হয়ে n এর মান কিন্তু অবশ্যই একটা পূর্ণ সংখ্যা আসবে। হ্যাঁ? অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। এক্ষেত্রে দেখা যেতে পারে, যেমন ই এর মান তো সবার জানা। হুম? ওকে। হ্যাঁ, এটা হচ্ছে ই এর মান। তো কিউ এর মান আমরা এটা নিয়েছি। অবশ্য মানে ক্রস করলে কিন্তু, মানে ডিভিশন করলে কিন্তু পূর্ণ সংখ্যা আসবে। সেভাবে এই কিউ এর মানটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে? কিভাবে কাটাকাটি হতে পারে? তো 1.6, এটা যদি আমি 3.2 নেই, হ্যাঁ, এই দেখো এটা নিলে কিন্তু একটা এর ইন্টিজার সংখ্যা আসবে আরকি। হ্যাঁ? কিউ এর মান আমরা 3.2 গুণন 10⁻19 নিলাম। আর ই এর তো চার্জের মান 1.6, তার মানে 3.2 কে 1.6 দ্বারা ডিভিশন করলে একটা পূর্ণ সংখ্যা আসবে। তো যাই হোক, এটা হচ্ছে কতটি ইলেকট্রন কাছ থেকে কাপড়ে যাবে। কাছ থেকে কাপড়ে যাবে। হুম? এটা আমরা বের করতে পারি সিম্পলি এটা দিয়ে। এখন ঘ নম্বর কিছু ভরের পরিবর্তন। হ্যাঁ, এখানে একটু বেসিক কনসেপ্ট আছে। তো আমরা থিওরির সময় পড়ি যে এরকম পরিবর্তন হচ্ছে, কিন্তু অনেক সময় বলা হয় না বা অনেকে বলে না বা বলতে পারে না যে ইলেকট্রনের স্থানান্তরের সাথে এই যে চার্জের এখানে সংরক্ষণ নীতি মেনে চলতেছে। এটা যদি ৩ টা মাইনাস হয়, এটা কয়টা হবে? কাছে কয়টা প্লাস হবে? ৩ টা। এই যে সংরক্ষণ নীতি মেনে চলে। তো সংরক্ষণ নীতি মেনে চললে এখানে ভর কি একই থাকে? ভরের সংরক্ষণ নীতি কি মেনে চলে?
এরকম কিন্তু একটা প্রশ্ন হতে পারে। চার্জের কিন্তু কি বলবো, সংরক্ষণ নীতি অনুযায়ী চার্জের সৃষ্টি বা ধ্বংস নেই, সমপরিমাণ চার্জ একটাতে প্লাস হলে আরেকটাতে ঋণাত্মক হবে, এরকম বলা হয় কিন্তু। কিন্তু ভরের যদি সংরক্ষণতা আসে, এই প্রশ্নটার সাথে কিসের জড়িত? ভরের সংরক্ষণশীলতা, মানে ভর একই থাকবে কিনা। কাজদণ্ড থেকে ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রন চলে গেছে, তাহলে কাজদণ্ডের ভর কমবে। হ্যাঁ, রেশম কাপড়ে ইলেকট্রন বৃদ্ধি পেয়েছে, তাহলে তার ভর বাড়বে। কতটুকু বাড়বে? যদি আমরা খ নম্বর বলি, এই যে কনসেপ্টটা, এই প্রশ্ন থেকে কিন্তু ভরের সংরক্ষণ নীতির একটা বিষয় এখানে চলে আসে। তোমরা ভালো করে বুঝতে পেরেছো যারা মানে মোটামুটি স্থির তৈরি সম্বন্ধে পড়েছো, কিংবা অ্যাডমিশন যারা এখন অনেকেই অ্যাডমিশন আবার দিবে 2025-এ, আর 25-এর পরীক্ষার্থীও আছে, 26-এর পরীক্ষার্থীরা এখন রানিং অবস্থায় আছে। তারা কিন্তু এখানে ভরের বিষয়টাকে কিন্তু মাথায় আনতে হবে, ক্লিক করতে হবে। এই যে ক্লিক করাটা এসএসসি লেভেলে মূলধারার পড়াশোনাটা, হ্যাঁ, খুব সিম্পল উপায় একটা ওয়েতে যাওয়া। এগুলো একটু নক করলে কিন্তু অ্যাডমিশনে ভালো করা যায়। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং, প্রকৌশলী ইউনিভার্সিটিতে পড়তে চাও, ফিজিক্সের প্রিপারেশনটা কিন্তু হাই থাকতে হবে। মেডিকেল সায়েন্সের জন্য ফিজিক্সের প্রিপারেশনটা থিওরিটিক্যাল, বিষয়টা কিছু থিওরিটিক্যাল আর কি। তো সেখানে কিন্তু খুব একটা জটিল ম্যাথমেটিক্স নেই। তারপরও থিওরি বোঝার জন্য ভালোভাবে মনোযোগ দিতে হবে। শুরু থেকে কেউ মেডিকেল মানে ডক্টর না, শুরু থেকে কেউ ইঞ্জিনিয়ার না। সুতরাং সবকিছু সবাইকে মনোযোগ দিতে হবে। তো এই যে আমাদের কি হবে তাহলে? ভরের পরিবর্তন। ভরের পরিবর্তন হবে কি হবে? এম এন। একটা ইলেকট্রনের ভর এম, এন সংখ্যক ইলেকট্রনের ভর কত? এম এন। যদি এখানে এম 9 × 10⁻31 মাল্টিপ্লাই এন একটা সংখ্যা আসলে, এখান থেকে ডিভিশন করলে কত আসে? 3.2 × 10⁻19 2 আসে, 2। এই যে এখানে একটা ভর আসবে, ওকে, কেজি এককে আসবে। তাহলে এইটুকু ভর কাজদণ্ডের কমবে এবং রেশম কাপড়ের বৃদ্ধি পাবে। ওকে, তো আমার মনে হয় এখানে এ টু জেড আমার কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি। 2 নম্বরে আসি। ওকে, 2 নম্বরে কি বলেছে বাবা, একটু দেখি। 2 নম্বরে দেখো, একটা মজা হচ্ছে যে একটা কিছুকে ঝুলিয়ে রেখেছে, চার্জিত বল। আমি বাংলা লিখিনি, দরকার নেই। এখানে এটার চার্জ হচ্ছে এত দেওয়া আছে। এম এই চার্জিত বলটির আর কি ভর দেওয়া আছে, সুতার টান কত, মানে সুতার সাহায্যে ঝুলানো আছে। ঠিক আছে, আমি একটু অঙ্কন করছি আবার এটার। হ্যাঁ, আর এই যে দেওয়া আছে, এটা কিসের দিক রে বাবা? তড়িৎ ক্ষেত্রের দিক। তড়িৎ ক্ষেত্রের দিক দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে। গুড, তাহলে আরো সহজ হয়ে গেল। সুতা, এটা সুতার টান অবশ্যই উপরের দিকে কাজ করবে। কেন? এখান থেকে আরো অনেক প্যাচ আসতে পারে। সুতা তো উপরের দিকে টান টেনে থাকবে দেখেই তো, মানে টান বল আছে দেখেই তো সে ঝুলে আছে, ছিঁড়ে যায়নি তো, তাই না? তো এটার কিন্তু একটা কি আছে, ওজন আছে, ডাব্লু। ডাব্লু ইকুয়াল টু এম জি আছে। হ্যাঁ, কোন দিকে কাজ করতেছে? নিজ বরাবর ডাব্লু কাজ করতেছে। এবং তড়িৎ ক্ষেত্র যেহেতু আছে, তড়িৎ ক্ষেত্র কি করে? তড়িৎ ক্ষেত্র চার্জিত বস্তুকে টানে, হ্যাঁ, আকর্ষণ করে। কি করে? আকর্ষণ করে। তড়িৎ ক্ষেত্র যেদিকে আকর্ষণ বল সেই দিকে, সেই তড়িৎ ক্ষেত্রের জন্য বলটা কি হবে? এফ ইকুয়াল টু কিউ ই। এফ ইকুয়াল টু কিউ ই। এটাও কি দিকে? কোন দিকে? নিচের দিকে। একই সাথে নিচের দিকে কয়টা জিনিস কাজ করতেছে? কয়টা জিনিস কাজ করতেছে? এক, তার ওজন ডাব্লু, এবং প্লাস তড়িৎ বল এফ। ফাইনালি এটা কার সমান? যদি এটা সাম্যাবস্থায় থাকে, ইফ এটা যদি কি সাম্যাবস্থায় থাকে, তাহলে টি ইকুয়াল টু ডাব্লু প্লাস এফ। ওকে, ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই জিনিসটা প্যাচ দিয়ে দিল। কিরকম করে প্যাচ দিয়ে দিল? এরকম প্রশ্ন বললো যে টান বল সর্বোচ্চ কত হলে সাম্যাবস্থায় থাকবে? এটা হতে পারে। এটা হচ্ছে সেই একই কথা, এটা হলে সাম্যাবস্থায় থাকবে। কত টান বল হলে এটা ছিঁড়ে যাবে? এখান থেকে আমি যা বের করবো, যেমন টি ইকুয়াল টু এমজি, ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এফ ইকুয়াল টু কিউই, সব মান আছে। এম এর মান এখানে আছে, আমরা কেজিতে করে নিয়ে বসাবো। জি এর মান 9.8, অথবা যদি দেওয়া থাকে 10 বসাবো। কিউ এর মান দেওয়া আছে, ই এর মানও দেওয়া আছে। বসানোর পরে সাপোজ আমরা পেলাম 200 নিউটন, সাপোজ। গেস, অত হবে না, যাই হোক। 20 নিউটন ধরলাম। ওকে, হতে পারে 200, যাই হোক, ওটা আমি দেখতেছি না। তো তাহলে এটা যদি হয়, তাহলে এটা 20 নিউটন হলো সাপোজ। তাহলে 20 নিউটন হলে সাম্যাবস্থায় থাকবে, ঝুলে থাকবে। 20 নিউটনের অধিক হলে, যদি 20 নিউটন ক্রস করা হয়, তাহলে ছিঁড়ে যাবে কখন? যদি ছিঁড়ে যাওয়ার টান বল টি 1 > টি হয়, মানে 20 যদি বেশি হয় তাহলে ছিঁড়ে যাবে। ওকে, এই যে কনসেপ্টটা আর কি, এই কনসেপ্টগুলো কিন্তু
একদম স্পষ্ট ক্লিয়ারলি মানে ক্লিয়ারলি ক্লিন থাকতে হবে। ওকে? তাছাড়া কিন্তু মানে কোনোটাতেই ভালো করা যাবে না। এই ধরনের বেসিক কনসেপ্টগুলো যদি শুরু থেকে প্রত্যেকটা আ কনসেপচুয়াল তুমি ক্লিয়ার করতে পারো, কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারো, তাহলে আশা করা যায় আরকি মূলধারার পড়াশোনাটাই তুমি উঠতে পারবে এবং ভালো করতে পারবে। ওকে? তো এরকম আরো অনেক ম্যাথ নিয়ে আসবো। আ সিম্পল, ক্রিটিক্যাল বাট নট ডিফিকাল্ট এই উপায়ে আরকি। খুব একটা ভারাক্রান্ত করব না পড়াশোনা নিয়ে। পেজের সাথে থাকবে, লাইক ফলো দেবে এবং অবশ্যই শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট স্থির তরিতের স্টেপ বাই স্টেপ আরো কিছু প্রবলেম নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত পেজের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।